আজকে আমরা ক্লাস 11-এর জারণ বিজারণ বিক্রিয়া অর্থাৎ রেডক্স রিয়াকশন অধ্যায়টা নিয়ে আলোচনা করব। আমি এই অধ্যায়টাকে দুটো অংশে ভাগ করেছি। তার প্রথম অংশটা নিয়ে আজকে আলোচনা করব এবং অন্যটা নিয়ে পরে আলোচনা করব আমি। তো আজকের আলোচনার মধ্যে যে জিনিসগুলো রয়েছে, যেমন জারণ বিজারণ ব্যাপারটা কি, জারক বিজারক কাকে বলে, এগুলো যদিও আমরা জানি, সেগুলো নিয়ে আমরা আরেকবার বলবো। তারপর ধরো জারণ সংখ্যা কি, জারণ সংখ্যা কী করে বার করতে হয়, এবং কিছু কিছু সমতা বিধান, কোনো একটা রাসায়নিক বিক্রিয়ার কিছু নিয়ম আমরা বলবো কী করে করতে হয়, এবং সমতা বিধান কী করে করতে হয় সেটা সম্বন্ধে আমরা আলোচনা করব। তো তোমরা ভিডিওটা দেখো শেষ পর্যন্ত। যদি কোনো সমস্যা হয় বুঝতে আমাকে কমেন্ট করে জানাও। এবং আমি ভিডিওর মাঝে বা ভিডিও শেষের দিকে আমরা আজকে যেগুলো নিয়ে আলোচনা করলাম সেই সংক্রান্ত বিষয়গুলো নিয়ে পরীক্ষায় কি কি টাইপের কোশ্চেন আসতে পারে সেই টাইপ ধরে কিছু কোশ্চেন তোমাদেরকে আমি দেবো, যেগুলো তোমরা খাতায় করবে, এবং সেগুলো করতে গেলেও যদি কোনো সমস্যা হয় তাহলে আমাকে জানাবে এবং তার উত্তর করে দেওয়ার জন্য আমি তোমাদেরকে সাহায্য করব। তো আজকে আমরা শুরু করছি জারণ বিজারণ বিক্রিয়া অর্থাৎ রেডক্স রিয়াকশান। এটা আমার 11-এ প্রথম ভিডিও, আমি বলে নিই, যদিও এটা প্রথম চ্যাপ্টার নয়, তবু এটা আমি শুরু করছি কারণ আমার মনে হয়েছে যে এই চ্যাপ্টারটা খুবই সহজ চ্যাপ্টার, বুঝতে গেলে কোনো অসুবিধা হওয়ার কথা নয়। এবং এই চ্যাপ্টারটা জানার জন্য যেগুলো বেসিক আইডিয়া জারণ বিজারণ সেগুলো মোটামুটি আমরা আগেই জানি, তো ওই জন্যই আমি এটা নিয়ে শুরু করলাম জারণ বিজারণ বিক্রিয়া। তো আমাদের প্রথমেই জানতে হবে কিনা জারণ কাকে বলে, বিজারণ কাকে বলে। খুবই সিম্পল জিনিস জারণ বিজারণ। দেখো ছোটোবেলা থেকে আমরা অনেকবার পড়ে আসছি জারণ এর সংজ্ঞা অনেকগুলো দিয়ে বলতে পারি, আমরা বিজারণের সংজ্ঞা অনেকভাবে বলতে পারি। আমাদের এখানে শুধুমাত্র আমরা ইলেকট্রনীয় মতবাদ অনুসারে জারণ কাকে বলে বিজারণ কাকে বলে শুধুমাত্র জানবো, কারণ এইটা জানলেই আমরা সব কিছু করতে পেরে যাবো। তো প্রথমে তাহলে আসি আমরা জারণ ব্যাপারটা কি, জারণ বা বলে কিনা অক্সিডেশন। তো জারণ কাকে বলে না, মনে রাখবে যে কোনো একটা রাসায়নিক বিক্রিয়ায় অণু পরমাণু বা আয়ন সে যদি ইলেকট্রন বর্জন করে তাহলে সেই বিক্রিয়াটাকে বলবো কিনা জারণ বিক্রিয়া। তাহলে শুধুমাত্র মনে রাখতে হবে যে কোনো একটা রাসায়নিক বিক্রিয়া যদি ইলেকট্রন বর্জন হয় তাকে বলবো জারণ বিক্রিয়া। খুবই সিম্পল। ধরো সোডিয়াম, তো সোডিয়াম যদি একটা ইলেকট্রন বর্জন করে সে কি 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 হবে না, সোডিয়াম প্লাস হবে, প্লাস একটা ইলেকট্রন। তো সোডিয়াম থেকে সোডিয়াম প্লাস প্লাস ইলেকট্রন, তো এই বিক্রিয়াটাতে কি হলো না, যে একটা ইলেকট্রন বর্জন হয়েছে, সুতরাং আমরা এই বিক্রিয়াটাকে বলবো কিনা জারণ বিক্রিয়া। তাহলে এখানে সোডিয়াম পরমাণু ইলেকট্রন বর্জন করেছে বলে এটা একটা জারণ বিক্রিয়া। এরকম আরও অনেক উদাহরণ দেওয়া যেতে পারে। তো তার মানে আমরা শুধুমাত্র মনে রাখবো কিনা যদি কোনো একটা বিক্রিয়া ইলেকট্রন বর্জন হয় তাকে বলবো জারণ বিক্রিয়া, সিম্পল। এরপরে করবো কিনা বিজারণ বিক্রিয়া বা বলে কিনা রিডাকশন। তো বিজারণ কাকে বলে না, ঠিক এর উল্টোটা, যদি কোনো একটা রাসায়নিক বিক্রিয়ায় অণু পরমাণু বা আয়ন ইলেকট্রন গ্রহণ করে তখন সেই রাসায়নিক বিক্রিয়াটাকে বলবো কিনা আমরা বিজারণ বিক্রিয়া। শুধুমাত্র মনে রাখবে যে কোনো একটা রাসায়নিক বিক্রিয়া ইলেকট্রন গ্রহণ হলে তাকে বলবো বিজারণ, সহজ জিনিস। ধরো ক্লোরিন, সে যদি একটা ইলেকট্রন গ্রহণ করে কি উৎপন্ন করবে, Cl মাইনাস আয়ন উৎপন্ন করবে, সুতরাং এই বিক্রিয়াটাকে বলবো কিনা আমরা একটা বিজারণ বিক্রিয়া, কারণ এখানে একটা ইলেকট্রন গৃহীত হয়েছে। সিম্পল মনে রাখবে কিনা, জারণ মানে শুধুমাত্র মনে রাখবে কিনা ইলেকট্রন ই মাইনাস দিয়ে প্রকাশ করছি আমরা, ইলেকট্রন বর্জন, এইটুকু জাস্ট। আর বিজারণ মানে মনে রাখবে কিনা ইলেকট্রন গ্রহণ, এইটুকু। তাহলে কোনো একটা বিক্রিয়া, আমরা এখানে অনেক বিক্রিয়া নিয়ে আলোচনা করবো, যদি দেখো কিনা কোনো একটা বিক্রিয়াতে ইলেকট্রন বর্জন তাকে বলবো কিনা জারণ, ইলেকট্রন গ্রহণ হলে বলবো বিজারণ। আচ্ছা, এবারে করবো কিনা জারক দ্রব্য কি বিজারক দ্রব্য কি, জারক দ্রব্য এবং করবো কিনা বিজারক দ্রব্য। জারক দ্রব্য বা বলে অক্সিডেন্টস, এবং করবো কিনা বিজারক দ্রব্য বা বলে রিডাক্ট্যান্টস। তো প্রথমে আসা যাক জারক দ্রব্য কি না, কোনো একটা রাসায়নিক বিক্রিয়ায় বলবে কিনা যে পদার্থ ইলেকট্রন গ্রহণ করে অন্যকে কি করে না, অন্যকে জারিত করে, নিজে বিজারিত হয়, তাকে বলবো কিনা আমরা জারক দ্রব্য। যেমন ধরো আমি যদি বলি কিনা, ধরো ধরো ক্লোরিন এখানে কি করেছে, ইলেকট্রন দেখো গ্রহণ করেছে, তার ইলেকট্রন গ্রহণ করছে বলে বলবো কিনা এই Clটা হলো কিনা বা ক্লোরিনটা হলো কিনা এখানে জারক দ্রব্য। তার মানে আমরা শুধুমাত্র মনে রাখবো কিনা যে বলবো কিনা যে পরমাণু আয়ন বা বলবো কিনা আয়ন পরমাণু বা অণু বলবো কিনা ইলেকট্রন গ্রহণ করে, তাহলে আমরা বলবো কিনা শুধুমাত্র যে ইলেকট্রন গ্রহণ করে সে হবে জারক দ্রব্য। এবং বিজারক দ্রব্য কি হবে, ঠিক উল্টোটা, বলবো যে ইলেকট্রন বর্জন করে। তাহলে জারণ বিজারণ বিক্রিয়া এবং জারক দ্রব্য বিজারক দ্রব্য মনে রাখার জন্য এই কটি জিনিস মনে রাখো, ইলেকট্রন বর্জন হলে জারণ, ইলেকট্রন গ্রহণ হলে বিজারণ, যে ইলেকট্রন গ্রহণ করবে সে হচ্ছে জারক দ্রব্য,
যে ইলেকট্রন বর্জন করবে সে হচ্ছে কিনা বিজারক দ্রব্য, সিম্পল। যেমন ধরো সোডিয়াম ইলেকট্রন বর্জন করেছে বলবো কিনা সোডিয়াম এখানে Na হচ্ছে কিনা এখানে বিজারক দ্রব্য, সহজ জিনিস, কোনো সমস্যা থাকার কথা নয়। এবারে কোনো একটা রাসায়নিক বিক্রিয়া থেকে দেখবো কিনা যে সেই রাসায়নিক বিক্রিয়ার মধ্যে কোনটা জারক কোনটা বিজারক কী করে বুঝবো। তো একটা রাসায়নিক বিক্রিয়ার উদাহরণ দেওয়া যাক, এবং সেখান থেকে আমরা দেখো আমরা এখানে বারবার বলছি যে আমরা আয়ন ইলেকট্রন পদ্ধতির সাহায্যে করছি, ওই জন্য আয়ন ইলেকট্রন পদ্ধতির সাহায্যে জারণ বিজারণ ব্যাখ্যা করতে গেলে যে কোনো একটা রাসায়নিক বিক্রিয়া যেগুলো ব্যবহৃত হয় সমস্ত কি বলবো না আয়নগুলোকে লেখার দরকার হয় না। আর যেই আয়নগুলো ইলেকট্রন বর্জন করে বা গ্রহণ করে সেই আয়নগুলোকে শুধুমাত্র দিয়ে আমরা রাসায়নিক বিক্রিয়াটাকে প্রকাশ করব, এবং সেই রাসায়নিক বিক্রিয়াটাকে বলা হয় কিনা আয়ন আকারে বা বলবো কিনা আয়নীয় আকারে প্রকাশ। সেটা সেই একটা উদাহরণ দেওয়া যায়। ধরো উদাহরণস্বরূপ আমি বলছি কিনা ধরো Zn তার সঙ্গে যদি আমরা কপার সালফেট যুক্ত করি, নিশ্চয়ই বুঝতে পারছো বিক্রিয়াটা কী হবে না, জিঙ্ক কী করবে না কপার সালফেটের সঙ্গে বিক্রিয়া করে উৎপন্ন করবে ZnSO4 প্লাস Cu, সিম্পল। তো এই রাসায়নিক বিক্রিয়াটাকে বলো কিনা আণবিক আকারে প্রকাশ। এটাকে যদি আমরা কিনা আয়নে ভাঙি কি হবে না Zn প্লাস কপার 2 প্লাস প্লাস SO4 2 মাইনাস, নিশ্চয়ই বুঝতে পারছো Zn2 প্লাস প্লাস SO4 2 মাইনাস প্লাস কপার। এখানে দেখো SO4 2 মাইনাস ইলেকট্রন গ্রহণও করেনি বর্জনও করেনি, সুতরাং এখানেও SO4 2 মাইনাস এখানেও SO4 2 মাইনাস, কোনো পরিবর্তন হয়নি, ওই জন্য এটাকে বাদ দিয়ে দেবো। তাহলে আয়নীয় আকারে লিখবো তাহলে কিনা শুধুমাত্র Zn প্লাস কপার 2 প্লাস, সেখান থেকে উৎপন্ন হবে কিনা Zn2 প্লাস প্লাস কপার। এইটা হলো কিনা আয়নীয় আকারে কোনো একটা বিক্রিয়াকে লেখা হলে এরকম দাঁড়াবে। এবার এই রাসায়নিক বিক্রিয়াটাকে এবারে আমরা এই রাসায়নিক বিক্রিয়াতে দেখবো কিনা কোনটা জারক কোনটা বিজারক। সহজ, কি বলেছিলাম, যে ইলেকট্রন গ্রহণ করে, কে গ্রহণ করেছে কিনা দেখো জিঙ্ক, আর যে ইলেকট্রন বর্জন করবে তাকে বলবো কিনা বিজারক। দেখো জিঙ্ক কী করেছে, জিঙ্ক দেখো ইলেকট্রন বর্জন করে জিঙ্ক 2 প্লাস হয়েছে, তাহলে জিঙ্ক থেকে জিঙ্ক 2 প্লাস হলে কী করে হলো না ইলেকট্রন কী হয়েছে এখানে বর্জন করেছে। তাই ইলেকট্রন বর্জন করলে কী বিক্রিয়া হয়, জারণ বিক্রিয়া। আর কপার 2 প্লাস থেকে কপার কি হয়েছে না ইলেকট্রন গ্রহণ হয়েছে। ইলেকট্রন গ্রহণ হলে কি বিক্রিয়া হয় না বিজারণ বিক্রিয়া হয়। তাহলে আমরা এর মধ্যে জারণ বিক্রিয়া বিজারণ বিক্রিয়া তো বুঝতে পারলাম, তার সঙ্গে এটাও বুঝতে পারলাম যে ইলেকট্রন এখানে জিঙ্ক বর্জন করেছে বলে জিঙ্ককে বলবো কিনা আমরা কি বিজারক দ্রব্য, এবং এখানে কিনা কপার 2 প্লাস এখানে ইলেকট্রন গ্রহণ করেছে বলে বলবো কিনা কপার 2 প্লাসকে বলবো কিনা জারক দ্রব্য। দেখো রাসায়নিক বিক্রিয়াটা কি ছিল না, রাসায়নিক বিক্রিয়াটা এই বিক্রিয়া ছিল। তাহলে এখানে আমরা কপার 2 প্লাস জারক দ্রব্য বলবো না, বলবো কপার সালফেট হলো এখানে কিনা জারক দ্রব্য। তাহলে আশা করি এটা বুঝতে পারলে কিনা জারণ কাকে বলে, বিজারণ কাকে বলে, জারক দ্রব্য কাকে বলে, বিজারক দ্রব্য কাকে বলে, এবং কোনো একটা রাসায়নিক বিক্রিয়া দিলে সেখান থেকে আয়নীয় আকারে লিখব কী করে, এবং সেই রাসায়নিক বিক্রিয়ার মধ্যে কিনা যে কোনটা জারণ কোনটা বিজারণ এবং কোনটা জারক দ্রব্য কোনটা বিজারক দ্রব্য, এটা আশা করি বোঝা গেল। এবার দেখো কোনো একটা রাসায়নিক বিক্রিয়ার মধ্যে কিনা যদি জারণ বিজারণ বিক্রিয়া হয় তাহলে তার মধ্যে দুটো অর্ধ বিক্রিয়া থাকবে, তার মধ্যে জারণ বিক্রিয়া থাকবে বিজারণ বিক্রিয়াও থাকবে, সেই দুটো বিক্রিয়াকে বলবো কিনা দুটো অর্ধ বিক্রিয়া। যেমন দেখো এখানে এই যে রাসায়নিক বিক্রিয়াটাকে যদি আমরা দুটো ভাগে ভাঙি কি হবে না জিঙ্ক থেকে দেখো হয়েছে কি না জিঙ্ক 2 প্লাস প্লাস 2 ইলেকট্রন বলতে পারি, আর কপার 2 প্লাস ছিল সে কি করেছে না কপার 2 প্লাস থেকে দেখো কপার হয়েছে, তাহলে সে দুটো ইলেকট্রন গ্রহণ করবে করে উৎপন্ন করবে কিনা কপার। এটা কি বিক্রিয়া বললাম, এটা জারণ বিক্রিয়া, তাহলে এটাকে বলবো কিনা জারণ অর্ধ বিক্রিয়া। তার মানে কোনো একটা জারণ বিজারণ বিক্রিয়া দুটো বিক্রিয়ার সমষ্টি, একটা হবে কিনা জারণ একটা হবে বিজারণ, তাহলে এটা হলো জারণ অর্ধ বিক্রিয়া, এটাকে বলবো কিনা বিজারণ অর্ধ বিক্রিয়া। এই দুটো বিক্রিয়া মিলেই সমগ্র বিক্রিয়াটা তৈরি হয়েছে। তাহলে কোনো একটা রাসায়নিক বিক্রিয়া তার মানে আমরা বলবো কিনা কোনো একটা রাসায়নিক বিক্রিয়া যদি সেটা জারণ বিজারণ বিক্রিয়া হয় তাহলে তার দুটো অংশ হবে, দুটো অর্ধ বিক্রিয়া হবে, একটা জারণ অর্ধ বিক্রিয়া বিজারণ অর্ধ বিক্রিয়া। আশা করি বুঝতে কোনো অসুবিধা নেই। এবারে দেখো একটা জিনিস আমরা ক্লাস বলবো কিনা নিচু ক্লাসেও শিখিয়ে এসেছিলাম যে কোনো একটা জারণ বিজারণ বিক্রিয়া যদি হয় তাহলে সেখানে জারণ এবং বিজারণ একই সঙ্গে ঘটে, এবং আমরা পড়েছিলাম যেমন ধরো এই বিক্রিয়ার ক্ষেত্রে যদি আমরা বলি দেখো জিঙ্ক ইলেকট্রন বর্জন করে জিঙ্ক 2 প্লাস হয়েছে বলেই, মানে দুটো ইলেকট্রন সে ত্যাগ করেছে বলেই সেই ইলেকট্রনটা গ্রহণ করেছে কিনা কপার 2 প্লাস করে হয়েছে কিনা কপার, তাহলে বলবো কিনা জিঙ্ক ইলেকট্রন ত্যাগ করেছে অর্থাৎ জারণ বিক্রিয়া ঘটেছে বলেই কপার 2 প্লাস ইলেকট্রন গ্রহণ করে বিজারণ বিক্রিয়া ঘটাতে পেরেছে। এই জারণ যদি না হতো বিজারণ হতো না, বা ঘুরিয়ে বলতে পারি কিনা কপার 2 প্লাস আছে দুটো ইলেকট্রন গ্রহণ করার জন্য মানে বিজারণ বিক্রিয়াটা হয়েছে বলেই
সেই দুটো ইলেকট্রন কিনা জিঙ্ক ত্যাগ করতে পেরেছে, অর্থাৎ জারণ বিক্রিয়া এখানে ঘটেছে, তাহলে আমরা বলবো কিনা জারণ হয়েছে বলেই বিজারণ হয়েছে, বা বলবো কিনা বিজারণ হয়েছে বলেই জারণ হয়েছে। সুতরাং আমরা বলবো কিনা কোনো একটা রাসায়নিক বিক্রিয়াতে জারণ ঘটলে বিজারণও ঘটবে। এগুলো খুবই সহজ বেসিক আইডিয়া। তো আমরা এরপরে একটা নতুন জিনিস শিখব। তার আগে আমরা বলে নিই, দেখো যে কোনো একটা ধরো যদি রাসায়নিক বিক্রিয়া হয়, সেটা যদি কিনা আয়নীয় আকারে যদি বিক্রিয়া হয়, বা বলবো কিনা যদি সেখানে কিনা আয়নীয় যৌগ বিক্রিয়া করে, তার তো ইলেকট্রন গ্রহণ এবং বর্জনের মাধ্যমে বিক্রিয়া করে, তো সেক্ষেত্রে কিনা আমরা এই ইলেকট্রনীয় মতবাদ দিয়ে আমরা সহজে ব্যাখ্যা করতে পেরে যাব যে কোনটা জারণ বিক্রিয়া, কোনটা বিজারণ বিক্রিয়া। কিন্তু ঘটনা হলো কিনা যদি আয়নীয় বিক্রিয়া না হয়, মানে ধরো যদি কোনো আয়নীয় যৌগ বিক্রিয়া না করে, সেখানে কিন্তু ওই ইলেকট্রনীয় মতবাদ দিয়ে সহজে ব্যাখ্যা করা যায় না। তো সেক্ষেত্রে কিনা আমরা ব্যাখ্যা করতে পারবো কী করে না, সেক্ষেত্রে কিনা কোনো একটা জারণ বিজারণ বিক্রিয়াকে ব্যাখ্যা করার জন্য একটা নতুন টার্ম আমাদের শিখতে হবে, সেটাকে বলবো কিনা আমরা জারণ সংখ্যা, বা বলবো কিনা জারণ অবস্থা। অ্যাকচুয়ালি সেখান থেকে জারণ সংখ্যা আসছে। তাহলে আমরা এখন শিখব কি জারণ অবস্থা এবং জারণ সংখ্যা। তো জারণ অবস্থা বলতে কি বোঝায়, ধরো কোনো একটা উদাহরণ দিয়ে আছে, ধরো আমি বলছি NaCl যৌগ, NaCl যৌগ। তো NaCl যৌগ দেখো যেহেতু একটা আয়নীয় যৌগ, তো এর মধ্যে Na প্লাস এবং Cl মাইনাস আকারে আছে। Na প্লাস কোথা থেকে এসেছে না Na থেকে, সোডিয়াম থেকে। Cl মাইনাস কোনখান থেকে এসেছে না ক্লোরিন থেকে। সোডিয়াম থেকে সোডিয়াম প্লাস হতে গেলে কী করতে হয়, ইলেকট্রন বর্জন করতে হয়। ইলেকট্রন বর্জন মানে কিনা জারণ বিক্রিয়া। তার মানে সোডিয়ামের এখানে জারণ ঘটেছে, অর্থাৎ বলতে পারি কিনা সোডিয়াম প্লাস এখানে কি অবস্থায় আছে না জারিত অবস্থায়। না ব্যাপারটা বুঝতে পারছো না, জারিত অবস্থায় আছে জারণ। তাহলে বলবো সোডিয়াম থেকে সোডিয়াম প্লাস হতে গেলে ইলেকট্রন বর্জনের ফলে হয়েছে, অর্থাৎ এটা জারণ বিক্রিয়া। অর্থাৎ আমরা বলতে পারি কিনা সোডিয়াম প্লাস এই NaCl যৌগের মধ্যে জারিত অবস্থায় আছে। ক্লোরিন থেকে Cl মাইনাস কী করে হয়, ইলেকট্রন গ্রহণের মাধ্যমে হয়। ইলেকট্রন গ্রহণ বলে কি বলে না বিজারণ বিক্রিয়া বলে। তো বিজারণ বিক্রিয়া যদি হয়, তাহলে আমরা বলতে পারি কিনা এখানে না ক্লোরিনটার বিজারণ ঘটেছে, অর্থাৎ Cl মাইনাস এখানে কি অবস্থায় আছে না বিজারিত অবস্থায় আছে, বিজারিত অবস্থায় আছে। তাহলে কোনো একটা যৌগের মধ্যে তার মধ্যে যে সমস্ত পরমাণু বা আয়ন যাই হোক না কেন যেগুলো আছে, সেগুলো জারণ বা বিজারণের যে অবস্থায় আছে সেটাই হলো কিনা জারণ অবস্থা। যেমন ধর NaCl এর মধ্যে বলবো কিনা সোডিয়াম বা Na প্লাস এবং Cl মাইনাসের অবস্থা হলো জারণ অবস্থা হলো কিনা Na প্লাস জারিত অবস্থায় আছে এবং Cl মাইনাস বিজারিত অবস্থায় আছে। এই যে জারিত অবস্থা বা বিজারিত অবস্থা, এই অবস্থাটাকে যে সংখ্যা দিয়ে প্রকাশ করবো আমরা তাকেই বলবো কিনা আমরা জারণ সংখ্যা। তাহলে আমরা কি পড়ছি এখানে জারণ অবস্থা। আশা করি ব্যাপারটা বুঝে গেল, জারণ অবস্থা। এবার এই জারণ অবস্থাটাকে আমরা যে সংখ্যা দিয়ে প্রকাশ করবো তাকে বলবো কিনা জারণ সংখ্যা, বা বলে অক্সিডেশন নাম্বার। এবং এইটি এখানে খুবই ইম্পর্টেন্ট। এই জারণ সংখ্যা আমরা আসলে বার করব বিভিন্ন যৌগের ক্ষেত্রে, বিভিন্ন যৌগের মধ্যে যে সমস্ত পরমাণু বা আয়ন আছে তাদের জারণ সংখ্যা বার করতে হবে। ধরো যারা আয়নীয় যৌগ তাদের ক্ষেত্রে জারণ সংখ্যা বলতে কি বোঝায়, ধরো আয়নীয় যৌগ যদি হয়, তো আয়নীয় যৌগের মধ্যে আমরা জানি কিনা পরমাণু আকারে থাকে না আয়ন আকারে থাকে। একটা উদাহরণ দিয়ে ধরো FeCl3, FeCl3 যৌগের মধ্যে Feটা কি অবস্থায় আছে না Fe3+ অবস্থায় আছে আমরা জানি, এবং ক্লোরিন কি অবস্থায় আছে না Cl- অবস্থায় আছে। আয়নীয় যৌগের মধ্যে যে আয়নগুলো আছে তাদের মাথায় যে চার্জ আছে বা আধান আছে, চিহ্ন সহ সেই আধানের পরিমাণটাই হলো তাদের জারণ সংখ্যা। সিম্পল। যেমন ধরো এখানে Fe3+ এবং Cl- আছে, তাহলে এখানে বলবো কিনা যে FeCl3 যৌগের Feর জারণ সংখ্যা হলো কিনা Fe3+ এর মাথায় যে চার্জ কত না +3, সেই চিহ্ন সহ যে চার্জ, তার আমরা বলবো কিনা +3। তো +3টাই হলো কিনা Feর জারণ সংখ্যা। তো এখানে ক্লোরিনটার জারণ সংখ্যা কত হবে, তার মানে না Cl- আকারে আছে, তার মানে তার মাথায় চার্জ কত না -1, সুতরাং এর জারণ সংখ্যা কত হবে, তাহলে -1 হবে। তাহলে বলবো কিনা আয়নীয় যৌগের মধ্যে যে সমস্ত পরমাণুগুলো আছে, সেই পরমাণুগুলো তো আয়নীয় আকার থাকে, সেই আয়নগুলোর মাথায় যে চার্জ বা আধান থাকবে চিহ্ন সহ সেই আধানটার পরিমাণটাই হলো সেই আধানটার সংখ্যাটাই হলো কিনা আয়নীয় যৌগের মধ্যেকার পরমাণু বা আয়নগুলোর কি বলবো না জারণ সংখ্যা। যেমন FeCl3 যৌগের মধ্যে Feর জারণ সংখ্যা হবে +3 এবং Cl এর জারণ সংখ্যা হবে -1। এখানে কিন্তু খেয়াল করতে হবে এই প্লাস বা মাইনাস চিহ্ন দিতেই হবে। হ্যাঁ,
এবার ধরো যারা হচ্ছে কিনা সমযোজী যৌগ তাদের ক্ষেত্রে কিনা আমরা জারণ সংখ্যা বার করবো কী করে। দেখো সমযোজী যৌগের ক্ষেত্রে কী করে তৈরি হয় তারা, না তারা ইলেকট্রন গ্রহণ বা বর্জন করে তৈরি হয় না। তো সমযোজী বন্ধন তৈরি হয় কিনা ইলেকট্রন জোড় গঠনের মাধ্যমে। তাই ইলেকট্রন জোড় কতগুলো কোনো একটা পরমাণু চতুর্দিকে, সেই ইলেকট্রন জোড়ের সংখ্যার উপর ভিত্তি করে আমরা বলতে পারবো যে তার জারণ সংখ্যা কত, এবং সেই পরমাণু চতুর্দিকে যে সমস্ত পরমাণুগুলো আছে তাদের ইলেকট্রোনেগেটিভিটি এবং সেই পরমাণুটার ইলেকট্রোনেগেটিভিটির পার্থক্য কেমন বা বা কার বেশি কার কম, তো তার উপর ভিত্তি করে আমরা বলতে পারবো তার জারণ সংখ্যা কত। যেমন তাহলে আমরা কী করছি অ্যাকচুয়ালি না, সমযোজী যৌগ যারা সমযোজী যৌগ তাদের জারণ সংখ্যা কী করে বার করতে হয়। একটা উদাহরণ দেওয়া যাক। ধরো আমি বলছি কিনা, ধরো জলের ক্ষেত্রে দেখো কিনা কেমন গঠন হয় না, এরকম টাইপের গঠন হয়। তো এর ক্ষেত্রে আমরা বার করবো কিনা এইচ এবং ও, এতে জারণ সংখ্যা কত। সমযোজী যৌগের মধ্যে ধরো আমরা জানি, বারবার বলছি কিনা, ইলেকট্রন জোড় তৈরি হয়, অর্থাৎ সমযোজী বন্ধন তৈরি হয়। ধরে নেওয়া হয় কিনা দুটি পরমাণুর মধ্যে যার ইলেকট্রোনেগেটিভিটি বেশি তার মাথায় নেগেটিভ চার্জ, এবং যার ইলেকট্রোনেগেটিভিটি কম তার মাথায় প্লাস চার্জ তৈরি হয়। এবং এই বন্ধনটা বুঝতে পারছো কিনা, ধরো এটা ইলেকট্রোনেগেটিভিটি বেশি, এর কম, সুতরাং এর মাথায় প্লাস এবং এর মাথায় মাইনাস হয়েছে। এবারে কোনো একটা পরমাণু তার চতুর্দিকে সে কতগুলো সমযোজী বন্ধন অর্থাৎ কতগুলো ইলেকট্রন জোড় তৈরি করেছে, সেই সংখ্যাটা হলো কিনা তার মাথায় বসবে, তার সেই সংখ্যাটা হলো কিনা তার জারণ সংখ্যা। আর চিহ্নটা কী হবে না, চিহ্নটা হচ্ছে এইটা, ইলেকট্রোনেগেটিভিটি বেশি হলে মাইনাস আর কম হলে প্লাস। তাহলে আমরা বলবো কিনা দেখো ও তার দুদিকে দেখো দুটো ইলেকট্রন জোড়, সুতরাং বলবো কিনা এর মাথায় বসবে কিনা 2। তাহলে অক্সিজেনের জারণ সংখ্যা কত হলো না -2। হাইড্রোজেনের কত হবে না একটা, তা দেখো তার একটা ইলেকট্রন জোড়, সুতরাং এর মাথায় বসবে কিনা 1, সুতরাং এইচের ক্ষেত্রে হবে কিনা +1, এটার হবে কিনা +1, ও এর হবে কিনা -2। তার মানে সমযোজী যৌগের মধ্যে যে সমস্ত পরমাণুগুলো আছে তাদের জারণ সংখ্যা বার করার জন্য কী করতে হবে, দেখতে হবে তার ইলেকট্রোনেগেটিভিটি তার পাশের মৌলগুলোর থেকে বেশি না কম, বেশি হলে মাইনাস, বেশি হলে মাইনাস আর কম হলে প্লাস। আর দেখতে হবে কিনা সে চতুর্দিকে কটা ইলেকট্রন জোড় তৈরি করতে পেরেছে, যটা ইলেকট্রন জোড় সেই সংখ্যাটা তার মাথায় বসবে। এবারে ধরো আমরা আরেকটা উদাহরণ দেওয়া যাক। ধরো যদি এরকম কোনো যৌগ তৈরি হয়, ধরো কার্বন, ধরো আমি বলছি এখানে ধরো 3টা করে হাইড্রোজেন, ধরো ইথেন। তো সেক্ষেত্রে যদি আমরা দেখি যে কার্বন এবং এইচের জারণ সংখ্যা কত। দেখো এই কার্বনটা এবং এইচের মধ্যে দেখো কার্বনের ইলেকট্রোনেগেটিভিটি বেশি বলে এর মাথায় মাইনাস চার্জ, এর মাথায় প্লাস চার্জ, প্লাস হবে, মাথায় মাইনাস, বুঝতে পারছো, প্লাস চার্জ মাইনাস চার্জ। এবার কতগুলো প্লাস মাইনাস দেখো, এই বন্ধনটা ভাবো, একটা ইলেকট্রন জোড়ো বলে এর মাথায় একটা +1, এর মাথায় বলো -1, এইটা ভাবো, +1 এখানে বলবো কিনা -1, মানে আর একটা -1 হলো, +1 এখানে আর একটা -1, তাহলে কত হলো মোট -1 এই বন্ধনের জন্য কত হবে। দেখো আমরা কি বলেছিলাম, ইলেকট্রোনেগেটিভিটি বেশি হলে মাইনাস, কম হলে প্লাস। এই কার্বন কোনো ইলেকট্রোনেগেটিভিটির কি পার্থক্য আছে, পার্থক্য নাই। সুতরাং এই বন্ধনের জন্য কিনা কোনো চার্জ এখানে সৃষ্টি হবে না, অর্থাৎ প্লাসও হবে না মাইনাসও হবে না। তো ওই জন্য আমরা বলবো কিনা যে কার্বনের জারণ সংখ্যা এখানে কত হলো না, -1 অর্থাৎ কত হলো না মোট -3। তো এক্ষেত্রে তাই দেখো এখানে +1, এটা -1, +1, -1, +1, -1, মোট কত -3। তাহলে ইথেনের ক্ষেত্রে বলবো কিনা কার্বনগুলো জারণ সংখ্যা হবে কিনা -3 করে, এবং এইচগুলো সবার ক্ষেত্রে হবে কিনা +1 করে। তো এইভাবে আমরা সমযোজী যৌগের ক্ষেত্রে বার করবো জারণ সংখ্যা। অ্যাকচুয়ালি জারণ সংখ্যা বার করার জন্য কতগুলো নিয়ম আছে, সেই নিয়মগুলো আমরা দেখব, এবং সেই নিয়মগুলো দেখার পরে আমরা বিভিন্ন যৌগের ক্ষেত্রে কী করে জারণ সংখ্যা বার করতে হয় সেগুলো আমরা করব। তাহলে আমরা জারণ সংখ্যা নির্ণয়ের কতগুলো নিয়ম আছে সেই নিয়মগুলো সম্বন্ধে জানবো। যেমন 1 নম্বর হচ্ছে কিনা যে মুক্ত অবস্থায় বা মৌল অবস্থায় সমস্ত পরমাণুর হচ্ছে জারণ সংখ্যা হবে কিনা 0। যেমন ধরো যদি বলি নাইট্রোজেন, তার জারণ সংখ্যা কত হবে না 0, হাইড্রোজেন তার হবে 0, নাইট্রোজেন তো হলোই, ধরো অক্সিজেন তার হবে কিনা 0, ওজোন যদি বলি তার হবে 0। তো যদি বলি কিনা লোহা কেমন আকারে থাকে না, Fe যেমন আকারে পরমাণু আকারে, তার হবে কিনা 0, কপার 0। তার মানে বলবো কিনা যে মুক্ত অবস্থায় বা মৌল অবস্থায় থাকলে তার জারণ সংখ্যা হবে 0। 2 নম্বর বলবো কিনা যারা হচ্ছে কিনা এক পরমাণু আয়ন, ধরো উদাহরণস্বরূপ সোডিয়াম, তার মাথায় একটা প্লাস, ধরো Fe মাথায় 3+, ধরো S মাথায় 2 মাইনাস, এদের জারণ সংখ্যা হবে মাথায় যত চার্জ সেটা চিহ্ন সহ সেই মানটা। যেমন এক্ষেত্রে হবে কিনা +1, এক্ষেত্রে হবে কিনা +3, এক্ষেত্রে হবে -2, খুবই সহজ। 3 নম্বর যারা মূলক, ধরো সালফেট মূলক, SO4 মাথায় 2 মাইনাস, ধরো NH4 মাথায় একটা প্লাস, নাইট্রেট মূলক মাথায় একটা মাইনাস। তো
তো এই সমস্ত মূলকের ক্ষেত্রে জারণ সংখ্যা কত হবে না, মাথায় যা চার্জ আসে সেই চার্জটাই হলো তার জারণ সংখ্যা। যেমন এখানে সালফেট মূলকের জারণ সংখ্যা হবে কিনা -2, এখানে কার জারণ সংখ্যা বলছি না, পুরোটার, SO4 পুরোটার, এখানে কত না +1, এক্ষেত্রে কত হবে না -1, সিম্পল। কোনো প্রসম যৌগ ধরো, উদাহরণস্বরূপ আমরা বলছি ধরো HNO3, প্রসম যৌগের মোট জারণ সংখ্যার সমষ্টি, বলতে না এখানে যে সমস্ত পরমাণুগুলো আছে সেই পরমাণুগুলোর মোট জারণ সংখ্যা কত হবে না, সবসময় হবে কিনা 0। ধরো H2SO4 এর ক্ষেত্রে কী কী পরমাণু আছে না, H, S এবং O, এদের মোট জারণ সংখ্যা কত হবে না, 0, কোনো অসুবিধা নেই। 5 নম্বর, হাইড্রোজেন, তার জারণ সংখ্যা কত হবে না, বেশিরভাগ ক্ষেত্রে হবে কিনা +1, যেমন জলের ক্ষেত্রে দেখেছিলাম যে H এর +1 হয়েছে। শুধুমাত্র ধাতব হাইড্রাইড ছাড়া, ধাতব হাইড্রাইড যৌগ যদি হয় সেক্ষেত্রে হবে কিনা -1। ধাতব হাইড্রাইড বলতে কি বলছে, ধরো সোডিয়াম হাইড্রাইড NaH, ক্যালসিয়াম হাইড্রাইড CaH2। দেখো এখানে কি হচ্ছে না, সোডিয়ামের ইলেকট্রোপজিটিভ, সোডিয়াম এখানে বেশি ইলেকট্রোপজিটিভ H এর থেকে, সুতরাং এর মাথায় +1 হবে, এর মাথায় -1 হবে। তাহলে আমরা বলবো কিনা ধাতব হাইড্রাইড যৌগের ক্ষেত্রে কিনা H এর জারণ সংখ্যা হবে -1, বাকি সমস্ত ক্ষেত্রে হবে কিনা +1। অক্সিজেন যদি হয় কিনা তার বেশিরভাগ ক্ষেত্রে জারণ সংখ্যা হবে কিনা -2, যেমন জলের ক্ষেত্রে দেখেছিলাম ওয়ের হবে -2। কিন্তু কিছু কিছু যৌগ আছে, যেমন ধরো পারক্সাইড যৌগ কি জানো, পারক্সাইড যৌগ মানে আর সেখানে O এবং O এর মধ্যে একটা এরকম বন্ধন থাকবে, সেই পারক্সাইড যৌগের ক্ষেত্রে বলবো কিনা অক্সিজেনের জারণ সংখ্যা হবে কিনা -1। কী করে হলো আমি একটু বলি। ধরো যদি বলি কিনা হাইড্রোজেন পারক্সাইড, তার গঠনটা হচ্ছে এরকম, মানে তার বন্ধন এরকম। তো দেখো ও এবং H এর মধ্যে বন্ধন যদি এইটা একটা বন্ধন, তো বুঝতে পারছি আমরা, তো এখানে +1 হবে, এটা -1 হবে, বুঝতে পারছি নিশ্চয়ই। এটা +1, এখানে -1, কারণ ও এর ইলেকট্রোনেগেটিভিটি বেশি H এর থেকে। এবার এটা O এবং O এর মধ্যে বন্ধন, দুটোর ইলেকট্রোনেগেটিভিটির কোনো পার্থক্য নাই বলে এই জন্য এখানে কোনো চার্জের সৃষ্টি হবে না। সুতরাং দেখো একটা O এর মাথায় একটা -1 চার্জ, এরও একটা -1 চার্জ, এটাই তো এর জারণ সংখ্যা। তো সুতরাং আমরা বলবো কিনা পারক্সাইড যৌগের ক্ষেত্রে O এর জারণ সংখ্যা হবে কিনা -1। যদি সুপার অক্সাইড যৌগ হয়, উদাহরণ কি KO2, সেক্ষেত্রে জারণ সংখ্যা কত হবে না -1/2। কী করে, এটা আয়নীয় যৌগ, তো সেক্ষেত্রে কিনা K+ এবং O2 মাথায় একটা মাইনাস চার্জ, নিশ্চয়ই বুঝতে পারছেন। O2-র জন্য জারণ সংখ্যা -1, তো একটা ওয়ের জন্য হবে -1/2। একটি যৌগ আছে যেখানে অক্সিজেনের জারণ সংখ্যা প্লাস হতে পারে, কি হতে পারে, দেখো জারণ সংখ্যা প্লাস হবে কখন, যখন তার সঙ্গে এমন কেউ যুক্ত হবে যার ইলেকট্রোনেগেটিভিটি এর থেকে বেশি। এমন কে আছে যার ইলেকট্রোনেগেটিভিটি ওর থেকে বেশি, কে আছে, ফ্লোরিন। তাহলে যদি বলি কিনা ফ্লোরিন যদি অক্সিজেনের সঙ্গে যুক্ত হয় তাহলে ও এর জারণ সংখ্যা হবে প্লাস। যেমন ধরো OF2 যৌগের ক্ষেত্রে ও এর জারণ সংখ্যা হবে কত না +2। তো এটা একটা উদাহরণ যেখানে কিনা অক্সিজেনের জারণ সংখ্যা প্লাস হতে পারে। তো এরপরে 7 নম্বর, কিছু কিছু যৌগ আছে বা কিছু কিছু মৌল আছে যাদের জারণ সংখ্যা ফিক্সড। গ্রুপ 1 এর মধ্যে কারা থাকে না অ্যালকালি মেটাল, তাদের জারণ সংখ্যা সবার ক্ষেত্রে কত হবে না +1, অবশ্যই তারা যখন যৌগ আকারে থাকবে। যেমন ধরো সোডিয়াম যখন ধরো যৌগ আকারে থাকবে, ধরো সোডিয়াম যৌগ আকারে থাকলে কেমন Na+ হয় না, সুতরাং তার জারণ সংখ্যা হবে কিনা +1। তো আমরা বলবো কিনা গ্রুপ 1-এ যে সমস্ত মৌলগুলো রয়েছে তারা যখন যৌগ আকারে থাকবে তাদের জারণ সংখ্যা সবসময় কত হবে কিনা +1। যেমন কি লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম, সবার হবে কিনা +1। গ্রুপ 2-তে যে সমস্ত মৌলগুলো আছে তারা কারা না ক্ষারীয় মৃত্তিকা ধাতু, যেমন ধরো বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম, বেরিয়াম, রেডিয়াম, সবার হবে কিনা +2। তাহলে কি বললাম না গ্রুপ 1-এর মৌলগুলো সবার হবে কিনা +1 এবং গ্রুপ 2-র হবে কিনা সবার +2। জিঙ্ক সবসময় হবে কিনা +2। অ্যালুমিনিয়াম সবসময় ধরতে হবে কিনা +3। 8 নম্বর, কোনো একটা মৌলের জারণ সংখ্যা সে যে গ্রুপে আছে সেই গ্রুপের সংখ্যার থেকে বেশি হতে পারে না। যেমন যদি আমরা বলি ধরো সালফারটা কিনা
নম্বর গ্রুপে আছে, অর্থাৎ 16 নম্বর গ্রুপে আছে। তো ওই 6 নম্বর রোমান নাম্বার 6, তো 6 নম্বর গ্রুপে আছে বলে তার মানে আমরা বলবো কিনা যে এর জারণ সংখ্যা কখনোই +6 এর বেশি হবে না, সর্বোচ্চ +6। তো যারা হচ্ছে কিনা পি ব্লকে আছে, যেমন ধরো 15 নম্বর গ্রুপ, 16 নম্বর, 17 নম্বর গ্রুপ, এই সমস্ত মৌলগুলো বা বলি যাই হোক না কেন সমস্ত মৌলগুলোই তাদের কিনা একাধিক জারণ সংখ্যা দেখায় তারা। এবং যারা হচ্ছে ডি ব্লক মৌল তারাও কিন্তু একাধিক জারণ সংখ্যা দেখায়। যেমন ধরো ম্যাঙ্গানিজ যদি বলি আমরা, ধরো এগুলো খেয়াল করতে হবে। ধরো ম্যাঙ্গানিজ, তো ম্যাঙ্গানিজ জারণ সংখ্যা দেবো কিনা +2, +4, +5, +7, সর্বোচ্চ +7 এরকম হতে পারে। যেমন ধরো সালফারের ধরো না, সালফারের ক্ষেত্রে কিন্তু -2 হতে পারে, +4 হতে পারে, +6 হতে পারে। নাইট্রোজেন যেমন হবে কিনা -3 থেকে +5 পর্যন্ত সমস্ত জারণ সংখ্যা থাকতে পারে তার। তো এগুলো হচ্ছে কিনা বেসিক, এগুলো হচ্ছে কিনা নিয়ম। এখান থেকে আমরা জারণ সংখ্যা বার করবো, কোনো যৌগ দেবে তোমাকে, এবং এগুলো বিরাট ইম্পর্টেন্ট পরীক্ষায় পড়ে। তো দেখবো আমরা কতগুলো যৌগ নিয়ে উদাহরণস্বরূপ নেব, সেখান থেকে আমরা বার করব কারো জারণ সংখ্যা। দেখো জারণ সংখ্যা, তার আগে আরেকবার ভালো করে দেখে নাও এবং এটা নোট করে রাখো, বিরাট ইম্পর্টেন্ট। এগুলো জানলে আমরা জারণ সংখ্যা সহজে বার করতে পেরে যাবো। তো কতগুলো উদাহরণ দেখবো। ধরো উদাহরণস্বরূপ আমরা বলছি কিনা H2SO4, তোমাকে বলবে কিনা একটা স্টার চিহ্ন দিয়ে দিবে এসের মাথায়, বলবে কিনা স্টার চিহ্নিত পরমাণুর জারণ সংখ্যা নির্ণয় করো, বা বলবে H2SO4 যৌগের এসের জারণ সংখ্যা কত, কী করে বার করবো আমরা। দেখো জারণ সংখ্যা বার করার জন্য বেস্ট হচ্ছে কিনা স্ট্রাকচার জানা। স্ট্রাকচার জেনে গেলে জারণ সংখ্যা কোনো ভুল হওয়ার চান্স নাই। কিন্তু সবার তো স্ট্রাকচার আমরা জানিনি, ওই জন্য কিনা আমরা এমনি এসের ক্ষেত্রে এক্স ধরবো এবং বাকিগুলোর জারণ সংখ্যা জানি, সেখান থেকে ধরে আমরা এক্সের মান বার করতে পেরে যাবো এবং সেখান থেকে জারণ সংখ্যা পেয়ে যাবো। কিন্তু আমি প্রথমে স্ট্রাকচারটা দেখে তোমাদেরকে বলে দিই জারণ সংখ্যা কত হবে। দেখো সালফার, তার একদিকে হচ্ছে কিনা একটা OH আর একটা ডবল বন্ড ও আর একটা ধরো OH। দেখো এই ও এর, দেখো এদিকে একটা সিঙ্গেল বন্ড, ও এর ইলেকট্রোনেগেটিভিটি বেশি বলে এর মাথায় +1, একটা জোড় আছে বলে -1, এবার আরেকটা জোড় আছে বলে কিনা আরেকটা -1 হবে, এখানে হবে একটা +1। এই যে বন্ধনটার ক্ষেত্রে ভাবো কটা ইলেকট্রন জোড় না, দুটো, একটা দুটো, তো এর ইলেকট্রোনেগেটিভিটি বেশি, এর কম, ওর কম, এই জন্য এর মাথায় +2, এর মাথায় -2, এর কম এর বেশি, মানে এর -2 এর +2। এবারে এটার জন্য ধরো এর কম এর বেশি, মানে এটা +1 এটা -1, এর জন্য ধরো এটা -1 এটা +1। ঠিক করে খেয়াল করো সালফারে কত হয়েছে না, +2 +2 +1 +1, মোট কত +6। এর -2, এরও -2 -2 -2 +1 +1। তো এরকম করে সহজে বার করা যাবে। কিন্তু আমরা কি করব না, আমরা শুধুমাত্র এক্স ধরে এখানে বার করে নেব। যেমন ধরো আমরা জানি এর মোট জারণ সংখ্যা হলো কত না 0 হয়। এইচের ক্ষেত্রে তো আমরা জানি কত না, এইচের ক্ষেত্রে +1, তাহলে আমরা +1 × 2 প্লাস আলফার এক্স ধরি, এক্স প্লাস -2 করে হয় অক্সিজেনের × 4 = 0। সেখান থেকে আমরা কি বার করবো না, এক্স সমান হচ্ছে কিনা কত হবে না +6। সুতরাং বলবো কিনা সালফার জারণ সংখ্যা হবে এখানে +6। খুবই সিম্পল। তো সেরকম যদি আমরা বার করি HNO3, সেখানে HNO3 ক্ষেত্রে কী করে করব, খুবই সহজ। এর ক্ষেত্রে বার করতে হবে কত না, এইচ হচ্ছে +1, এনটা যার ক্ষেত্রে এনটা আমরা যেখানে যার বার করতে দেবে তার ক্ষেত্রে সবসময় এক্স ধরে নেবো, তাহলে এক্স প্লাস -2 × 3 = 0, বা বলবো এক্স সমান কত হবে 6, এটা হচ্ছে কিনা +5। সিম্পল। তো যদি আমরা বলি NH4NO3, এই যত উদাহরণ আছে বইতে প্র্যাকটিস করবে। NH4NO3 এখানে তোমাকে বললো এইটারও বার করতে হবে, এইটারও বার করতে হবে। কী করে বার করবো না, এইটাকে আগে আমাদের ভেঙে নিতে হবে না, ভেঙে নিতে হবে কিনা NH4 + NO3-। এর জন্য বার করবে এন এর কত, এর জন্য বার করবে এন এর কত, ধরলাম এক্ষেত্রে এক্স, এটা ধরলাম এক্ষেত্রে এটা ওয়াই। তাহলে এক্ষেত্রে কত হবে না এক্স প্লাস এইচ এর ক্ষেত্রে +1 ইন্টু কতগুলো আছে না 4টে, সমান কত না মাথায় চার্জ কত না +1, বা এক্স সমান কত হবে না -3। তাহলে এই এন এর হচ্ছে কিনা -3। এর ক্ষেত্রে কত হবে না, ধরেছি কত না ওয়াই, তাহলে ওয়াই প্লাস -2 × 3 = -1, বা বলবো ওয়াই সমান কত +5। তাহলে বলবো কিনা এর ক্ষেত্রে হবে +5। তো যেগুলো ধরো আমরা যে নিয়মগুলো শিখেছিলাম সেই নিয়মগুলো ধরে আমরা এমনি এক্স ধরে করতে পারি, সেগুলো খুবই সহজ করতে পারবো আমরা। কিছু কিছু ব্যতিক্রম আছে যেগুলো আমরা যদি এই নিয়মে বার করে দেবো কিনা
তাদের মানগুলো একটু অসঙ্গতি আসবে সেই মানের। তো সেক্ষেত্রে কিনা আমাদেরকে স্ট্রাকচার জেনে করতে হবে। কয়েকটা উদাহরণ দেখা যাক, এগুলোকে আমরা বলছি ব্যতিক্রম উদাহরণ। তো সেগুলো আমরা কতগুলো আলোচনা করব। যেমন ধরো তোমাকে যদি বার করতে দেয় কিনা CrO5, এক্ষেত্রে আমরা ক্রোমিয়ামের বার করব। কত হবে? ক্রোমিয়াম এক্স ধরছি, এক্স প্লাস -2 × 5 সমান 0, এক্স সমান +10। ক্রোমিয়াম 6 নম্বর গ্রুপে অবস্থিত, তার কত হতে পারে সর্বোচ্চ আরোহণ সংখ্যা? +6। কিন্তু কত বেড়েছে? +10। হবে? হবে না। তাহলে কেন হচ্ছে না? কারণ এখানে সমস্ত যে ওগুলো আমরা -2 করে ধরেছি, এখানে ভুল হচ্ছে, -2 করে নাই। তো কী করে বুঝবো কত করে আসে? না, একমাত্র উপায় স্ট্রাকচার জানা। ক্রোমিয়াম অক্সাইডের গঠনটা হচ্ছে কিনা এরকম টাইপের, প্রজাপতির মতন দেখতে। কেমন? এই হলো গঠন। এবারে খেয়াল করো, এই বন্ধনগুলো কি বন্ধন? পারক্ষ বন্ধন। পারক্ষ বন্ধনের ক্ষেত্রে ওয়ের মাথায় কত করে হয়? না, -1 করে হয়। এর সব -1 করে, কিন্তু আমরা কত করে ধরেছিলাম? -2 করে। ওখানে তো ভুল হয়ে গেছিলো, কিন্তু এইটা কত হবে না, এটা হবে -2। তো এবারে হিসাব করো না, মোট 4টা অক্সিজেনে ধরতে হবে -1 করে, একটা অক্সিজেনে -2, এক্স ধরে করলে কত হবে দেখা যাক। -1 করে 4টা অক্সিজেন প্লাস -2 একটা অক্সিজেনের জন্য, প্লাস এক্স সমান 0, এক্স সমান +6। কত হলো না? +6। এরকম কয়েকটা উদাহরণ করব। যেমন ধরো আমরা আরেকটা উদাহরণ যদি করি, ধরো এটা মুছে দিই। H2SO5 এসের কত হবে? হিসাব করা যাক। +1 × 2 প্লাস এক্স প্লাস -2 × 5 সমান 0। এক্স সমান কত হচ্ছে? 10 - 8 +8। হবে? হবে না। সালফার বলেছিলাম কত সর্বোচ্চ? না, +6। তার মানে ভুল হচ্ছে কোথাও। তাহলে কত হবে হিসাব করা যাক। আমরা কি বলেছিলাম? স্ট্রাকচার দরকার। এই স্ট্রাকচার কেমন হবে? না, এস মানে এমনি স্ট্রাকচার করেছি। ধরো একটা পারক্ষ বন্ধন আছে, এর মধ্যে একটা OH বন্ধন, দুটো ডবল বন্ধন। এবারে বার করো দেখি। দেখো পারক্ষ বন্ধন মানে কত করে? -1 -1, এগুলো সব -2 করে, এটা +1। এর বার করো কত হবে না, কি করবো না, H দুটো কত করে? +1 করে, প্লাস সালফারটা এক্স হচ্ছি, প্লাস অক্সিজেন -2 করে আছে মোট কটা? 3টা। -1 করে কটা আছে? 2টা। সমান 0 বা এক্স সমান কত হবে? এক্স সমান কত হবে হিসাব করো। -6 -2 +2 মানে +6। আরও কয়েকটা উদাহরণ নিয়ে দেখবো যেগুলো ব্যতিক্রম টাইপের। ধরো Na2S4O6 এর ক্ষেত্রে কত হবে? আর যদি বলি এস এর ক্ষেত্রে বার করতে চাই আমরা, বুঝতে পারছি কিনা, সোডিয়াম +1 × 2 আর সালফার এক্স ধরবো মানে 4x, -2 × 6 সমান 0, এক্স সমান বার করে দেখো কিনা কত হবে? +5/2। এটা অ্যাকচুয়ালি এভারেজ মান বেরিয়েছে, মানে গড় জারণ সংখ্যা। এই মানটা বার বললে ভুল। তো তাহলে আমরা কী করে বার করবো? আমরা বলছিলাম যে স্ট্রাকচার জানতে হবে। ধরো এস 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 স্ট্রাকচার হচ্ছে এরকম টাইপের। এর বইয়ে যেগুলো আছে সেগুলো প্র্যাকটিস করবে, তাহলেই কোনো অসুবিধা থাকার কথা নয়। দেখো এই যে দুটো এস হয়েছে কিনা, এই দুটো এসের দেখো চতুর্দিকে আরও এস আছে। তো আরও এই এসের দুদিকে দুটো এস মানে এর ইলেকট্রোনেগেটিভ পার্থক্য যেহেতু নেই, সুতরাং এই জারণ সংখ্যা হবে 0, এর জারণ সংখ্যা হবে 0। বাকি এসগুলোর কত সেগুলো আমরা বার করবো। ধরো দুটো এক্স আছে, ধরো দুটো এস আছে, ধরলাম দুটো এক্স ধরলাম, সুতরাং বলবো কিনা 2x প্লাস সোডিয়াম হচ্ছে কিনা +1 × দুটো রয়েছে, প্লাস ও কতগুলো রয়েছে? না, 6টা। তাহলে -2 × 6 সমান 0 বা এক্স সমান হবে কিনা +5। তার মানে বলবো কিনা এর +5, এরও +5, এর 0, এর 0। সিম্পল। যদি বলি Fe3O4 কত হবে? না, এমনি হিসাব করলে দাঁড়াবে কি না যে জারণ সংখ্যা দাঁড়াবে +8/3। এটা ভুল, এটাও অ্যাভারেজ মান। অ্যাকচুয়ালি Fe3 হচ্ছে কিনা FeO এবং
Fe2O3 এই রূপে থাকে, এখানে এর ক্ষেত্রে হবে +2, এর ক্ষেত্রে হবে +3, একই রকম করে Pb3O4 এর ক্ষেত্রে একই রকম করে বার করতে হবে। তো এগুলো সব প্র্যাকটিস করবে, আরও অনেক রয়েছে বইতে, আমি কতগুলো হোম টাস্কের জন্য দেবো, সেগুলো সব প্র্যাকটিস করবে। আশা করি এগুলো করলে মোটামুটি পরীক্ষায় যাই পড়বে না কেন করতে পারবে। এরপরে আসবো আমরা যে সমতা বিধান, আয়ন ইলেকট্রন পদ্ধতির সাহায্যে সমতা বিধান। দেখো কিছু জিনিস এখানে বাকি আছে, সেগুলো আমরা পরের দিনে আলোচনা করব। যেমন ধরো জারণ সংখ্যার মাধ্যমে জারণ বিজারণ বিক্রিয়া, এবং ধরো কিছু কিছু বিক্রিয়া আছে যেমন কম্প্রপোর্শনাল বিক্রিয়া, ডিসপ্রপোর্শনাল বিক্রিয়া, এগুলো সব সম্বন্ধে পরের দিন আলোচনা করব। এখন আমরা কোনো একটা জারণ বিজারণ বিক্রিয়া কী করে সমতা বিধান করতে হয় সেটা শিখবো, এবং এটা বিরাট ইম্পর্টেন্ট। সমতা বিধান প্রায় প্রত্যেক বছরই পড়বে। তো তাহলে সমতা বিধান কী করতে হয় দেখবো। দেখো সমতা বিধান করার জন্য দুরকম নিয়ম আছে। দুরকম নিয়মের মধ্যে আমরা আজকে 1 নম্বর নিয়মটা করব, কারণ বাকি নিয়মটা করার জন্য যেগুলো দরকার সেগুলো আমরা এখনও পড়িনি, পরের দিন পড়বো। তো আয়ন ইলেকট্রন পদ্ধতি 1 নম্বর নিয়ম, আয়ন ইলেকট্রন পদ্ধতি, এবং 2 নম্বর হচ্ছে জারণ সংখ্যা পদ্ধতি। জারণ সংখ্যা পদ্ধতি দিয়ে আমরা আজকে করবো না, আজকে শুধুমাত্র আয়ন ইলেকট্রন পদ্ধতি দিয়ে করব। আয়ন ইলেকট্রন পদ্ধতি দিয়ে সমতা বিধান করতে গেলে দেখতে হবে যে বিক্রিয়াটা কোন মাধ্যমে ঘটেছে, অ্যাসিড মাধ্যমে না ক্ষারীয় মাধ্যমে। তো যাই হোক, নিয়মটা প্রায় একই। আমরা প্রথমে একটা অ্যাসিড মাধ্যমে উদাহরণ দেবো, তারপরে ক্ষারীয় মাধ্যমে উদাহরণ দেবো। উদাহরণের সঙ্গে সঙ্গে আমরা নিয়মগুলো বলবো, সেই নিয়মগুলো নোট করে রাখবে, এবং বিরাট ইম্পর্টেন্ট, এগুলো পরীক্ষায় কিন্তু পড়বেই। তাহলে প্রথমে আমরা একটা উদাহরণ দিই, অ্যাসিড মাধ্যমে কোনো বিক্রিয়া, তার সমতা বিধান কী করে করতে হয় দেখি। তো উদাহরণস্বরূপ ধরো K2Cr2O7 প্লাস ধরো FeSO4 প্লাস H2SO4, সেখান থেকে উৎপন্ন হয়েছে ধরো K2SO4 প্লাস Fe2SO4 এর হোল 3 প্লাস Cr2SO4 এর হোল 3 প্লাস জল। তো প্রথম নিয়ম হচ্ছে কিনা, নিয়মগুলো ধরো আমি বলে যাচ্ছি, তোমরা লিখে রাখতে পারো। প্রথম নিয়ম হচ্ছে কিনা এটাকে আয়নীয় আকারে লিখতে হবে। আয়নীয় আকারে লিখতে হয় কী করে না, যে আয়নগুলোর কোনো জারণ সংখ্যার পরিবর্তন হয়নি সেগুলোকে বাদ দিয়ে লিখবো। যেমন এখানে লিখবো কিনা Cr2O7 2- প্লাস Fe2 প্লাস প্লাস H প্লাস থেকে হবে কিনা Fe3 প্লাস প্লাস Cr3 প্লাস প্লাস জল। বাকি যে সমস্ত আয়নগুলো আছে যেমন K প্লাস SO4 এদের কোনো পরিবর্তন হয়নি বলে লিখিনি। তো প্রথমে কী করতে হবে, আয়নীয় আকারে লিখতে হবে 1 নম্বর। 2 নম্বর, এই যে আয়নীয় আকারে লিখেছি এর মধ্যে দুটো বিক্রিয়া আছে, একটা জারণার্ধ বিক্রিয়া, বিজারণার্ধ বিক্রিয়া, দুটোকে আমাদের আলাদা করে লিখতে হবে। তাহলে 1 নম্বর হচ্ছে লিখবো কিনা জারণার্ধ বিক্রিয়া, 1 নম্বর জারণার্ধ বিক্রিয়া। 2 নম্বর কি লিখবো, বিজারণার্ধ বিক্রিয়া। তার মানে 2 নম্বর নিয়ম কি, এই রাসায়নিক বিক্রিয়াটাকে দুটো অর্ধ বিক্রিয়ায় ভেঙে লিখতে হবে। জারণ কোনটা হবে না, Fe2 প্লাস থেকে Fe3 প্লাস। বিজারণার্ধ বিক্রিয়া Cr2O7 2- থেকে হবে Cr3 প্লাস। তারপরে নিয়ম কি না, প্রত্যেকটা অর্ধ বিক্রিয়াকে সমতা বিধান করতে হবে। সমতা বিধান করার জন্য কি নিয়ম না, অক্সিজেন হাইড্রোজেন বাদ দিয়ে বাকি যে পরমাণুগুলো তাদের সংখ্যা সমান করতে হবে। যেমন এখানে দেখো অক্সিজেন হাইড্রোজেন বাদ দিয়ে কেউ নেই, শুধুমাত্র এফি আছে এখানে। এফি যেহেতু দুদিকে সমান, সুতরাং কিছু করার দরকার নেই। আর এখানে দেখো দুটো Cr, এখানে একটা Cr, ওই জন্য আমরা এখানে 2 দিয়ে গুণ করব। তারপরে অক্সিজেনের সংখ্যা সমান করতে হবে কি করে না, যেদিকে যতগুলো ও বেশি তার উল্টো দিকে ততগুলো জল যোগ করতে হবে, এবং এইচের সংখ্যা সমান করার জন্য এর আবার বিপরীতে তার দ্বিগুণ সংখ্যক H প্লাস যোগ করতে হবে। দেখো এটা যেহেতু অ্যাসিড মাধ্যমে বিক্রিয়া, আমাদের ইচ্ছা খুশি, মানে এখানে প্রয়োজন অনুসারে অবশ্যই H প্লাস এবং জল যোগ করতে পারি। তাহলে দেখো এখানে বা এখানে দুটো অর্ধ বিক্রিয়াতে কোনো সমস্যা নেই, পরমাণুর সংখ্যা সব সমান হয়ে গেছে। এরপরে চার্জ সমান করতে হবে নিয়ম, তারপরে চার্জ সমান করতে হবে ইলেকট্রন, উপযুক্ত সংখ্যা ইলেকট্রন যোগ করে। যেমন দেখো দুটো প্লাস 3টে প্লাস, তার মানে একটা প্লাস চার্জ বেশি আছে, মানে একটা মাইনাস চার্জ যোগ করতে হবে, মানে একটা ইলেকট্রন যোগ করতে হবে। 14টা প্লাস 2টো মাইনাস, মোট 12টা প্লাস চার্জ। এখানে 3 2 6, মোট 6টা প্লাস চার্জ, মানে এখানে 12, এখানে 6, মানে আরও 6টা প্লাস চার্জ বেশি, মানে 6টা ইলেকট্রন যোগ করতে হবে। কোনো সমস্যা নেই। এর পরের নিয়ম কি না, এই দুটো অর্ধ বিক্রিয়ার ইলেকট্রন সংখ্যা সমান করে যোগ করতে হবে। তাহলে এখানে একটা 6টা 6 দিয়ে গুণ করব, করে যোগ করে দেবো। তাহলে 6Fe2 প্লাস প্লাস Cr2O7 2- প্লাস 14H প্লাস থেকে কি হবে না 6Fe3 প্লাস প্লাস 2Cr3 প্লাস প্লাস 7H2O। এটা আয়নীয় আকারে সমতা বিধান হয়ে গেছে, কিন্তু আমাদের আণবিক আকারে লিখতে হবে। কোনখান থেকে আসছে আয়ন, FeSO4 থেকে, তাহলে 6FeSO4।
এই আয়ন কোনখান থেকে আসছে না K2Cr2O7 থেকে, তাহলে একটা Cr2O7 2 মাইনাস মানে একটা K2Cr2O7, একটা H প্লাস মানে দেখো 14টা H প্লাস আছে, একটা H2SO4 থেকে দুটো H প্লাস হয় মানে এখানে 7টা H2SO4 হবে। Fe3 প্লাস কোনখান থেকে আসছে না এখান থেকে, তাহলে কটা হবে না তো একটা থেকে দুটো Fe3 প্লাস হয় তার মানে 3Fe2SO4 এর হোল 3 প্লাস এটা কোনখান থেকে আসছে না এখান থেকে, না দুটো থেকে একটা হবে তাহলে Cr2SO4 এর হোল 3 প্লাস 7H2O। এখানে K2SO4 ছিল, এখানে আছে নাই, কেন নাই না কারণ K2SO4 এ K প্লাস এবং SO4 2 মাইনাস আয়ন দুটোকে বাদ দিয়ে দিয়েছিলাম, কিন্তু এখানে লিখতে হবে তো, তাহলে কটা K2SO4 হবে না দেখতে হবে এবার কটা K আছে, কটা SO4 আছে, যেমন দুটো K আছে আর কোথাও নেই, সুতরাং এখানে যেমন দুটো K থাকে তাহলে একটা K2SO4 হয়ে গেল সমতা বিধান। কত সহজ জিনিস। এবারে একটা আমরা খারিক মাধ্যমে সমতা বিধান করবো, যেমন একটা উদাহরণ দেওয়া যায়, ধরো Zn প্লাস NaNO3 প্লাস NaOH থেকে উৎপন্ন হবে NH3 প্লাস উৎপন্ন হবে Na2ZnO2 প্লাস জল। প্রথম নিয়ম একই, কি কি নিয়ম ছিল, আয়নীয় আকারে লিখতে হবে না, Zn প্লাস Na প্লাস NO3 মাইনাস Na প্লাসটা বাদ যাবে কারণ দুদিকেই Na প্লাস আছে, প্লাস এখানে হবে OH মাইনাস, সেখান থেকে হবে NH3, এটা কোনো ভাঙবে না, Na2ZnO2 সরি Na2ZnO2, তাহলে এখানে ZnO2 মাঝে দুটো মাইনাস হবে, ZnO2 দুটো মাইনাস প্লাস জল। এবার কি করতে হবে না জারণ অর্ধ বিক্রিয়া এবং বিজারণ অর্ধ বিক্রিয়ায় ভাঙতে হবে, জারণ হবে কিনা Zn থেকে ZnO2 2 মাইনাস, আর এটা কি হবে না NO3 থেকে NH3, NO3 মাইনাস থেকে NH3। তো এবারে আমাদের নিয়ম কি ছিল না, প্রত্যেকটা অর্ধ বিক্রিয়াতে দেখতে হবে ও এবং এইচ বাদ দিয়ে বাকিগুলোর সংখ্যা সমান করতে হবে। যেমন এখানে দেখো আমরা নিশ্চয়ই বুঝতে পারছি কিনা, ধরো Zn একটা সমান, n সমান, কোনো সমস্যা নেই, করবো কিনা ও। এবারে দেখো এবারে এখানে ও এবং এইচ এর সংখ্যা সমান করার জন্য কি করতে হবে না, ও যেদিকে যতগুলো বেশি সেদিকেই যতগুলো জল যোগ করবো, সিম্পল। তার উল্টো দিকে তার দ্বিগুণ সংখ্যক OH মাইনাস যোগ করবো। ঠিক করে খেয়াল করো, চারটা ও 2 2 চারটা ও, চারটা এইচ, চারটা ও চারটা এইচ সমান, এখানে কি করবো, যেদিকে যতগুলো বেশি সেদিকে ততগুলো জল যোগ করবো, তার উল্টো দিকে তার দ্বিগুণ সংখ্যক OH মাইনাস। খেয়াল করো 3 2 6টা এইচ, 3 6 9টা এইচ, তাহলে এখানে হতে পারে কিছু কিছু ক্ষেত্রে কিনা এইচের সংখ্যা সমান নাও হতে পারে, সেক্ষেত্রে কি করবো না, সেক্ষেত্রে যেদিকে যতগুলো এইচ বেশি সেদিকে ততগুলো আবার OH মাইনাস যোগ করবো এবং তার বিপরীতে ততগুলো জল যোগ করতে হবে। যেমন দেখো এখানে 9টা এইচ আছে, এখানে 6টা এইচ আছে, 3টা এইচ বেশি, 3টা OH মাইনাস যোগ করব এবং এইদিকে 3টা জল যোগ করব। ঠিক করে খেয়াল করো, সব সমান হয়ে গেছে। এরপর ইলেকট্রন সংখ্যা সমান করে, ইলেকট্রন সংখ্যা যোগ করে চার্জ সমান করতে হবে, 4টা মাইনাস, দুটো মাইনাস এখানে বেশি আছে মানে এখানে দুটো মাইনাস আর দুটো ইলেকট্রন যোগ করতে হবে, 9টা মাইনাস একটা মাইনাস মানে আরও এখানে 8টা মাইনাস যোগ করতে হবে, 8টা ইলেকট্রন যোগ করতে হবে। এরপরে কি করতে হবে, ইলেকট্রন সংখ্যা সমান করে দিয়ে 4 2 8, 8 সমান হয়ে গেছে, দিয়ে যোগ করে দিতে হবে, তাহলে হয়ে গেল। তাহলে Zn 4Zn প্লাস 16OH মাইনাস প্লাস NO3 মাইনাস প্লাস 6 জল থেকে কি হবে 4ZnO2 2 মাইনাস প্লাস NH, 8টা জল প্লাস NH3 প্লাস 9OH মাইনাস, দুদিকে OH মাইনাসে জল আছে, যোগ বিয়োগ করে দিই, তাহলে এখানে হবে 4Zn প্লাস 16টা ওখানে 9টা মানে 7OH মাইনাস প্লাস NO3 মাইনাস, 6টা জল এখানে 8টা মানে পাশে হবে না, ওদিকে দুটো জল হবে, তাহলে 4Zn2 মাইনাস প্লাস 2H2O প্লাস NH3। এটা আয়নিক আকারে সমতা বিধান হয়ে গেল। এবার কি করতে হবে না, আণবিক আকারে লিখতে হবে। Zn তো Zn থেকেই আসছে, 4Zn প্লাস OH মাইনাস কোনখান থেকে আসছে না NaOH থেকে, তাহলে 7NaOH, NO3 মাইনাস কোনখান থেকে আসছে NaNO3 থেকে, তাহলে NaNO3 একটাই হবে, এটা কোনখান থেকে আসছে Na2ZnO2 থেকে। ঠিক করে খেয়াল করো, একটা ZnO2 থেকে একটা ZnO2 2 মাইনাস আসছে, তার মানে 4ই হবে এখানে,
প্লাস 2H2 প্লাস NH3 হয়ে গেল সমতুবিধান। তাহলে আমরা একটা ক্ষারীয় মাধ্যমে এবং একটা অ্যাসিড মাধ্যমে সমতুবিধান দেখলাম। এরকম অনেক আছে, সেগুলো তোমরা প্র্যাকটিস করবে, আশা করি কোনো সমস্যা হবে না। এরপরে আমরা কিছু হোম টাস্ক দেবো, সেগুলো করবে। আজকে যে বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করলাম তার মধ্যে আসলে কোশ্চেন আসতে পারে দু রকমের। একটা হচ্ছে কিনা জারণ সংখ্যা নির্ণয় করে কীভাবে সেরকম পড়ে, আর আসতে পারে কিনা আয়ন ইলেকট্রন পদ্ধতির সাহায্যে সমতুবিধান করবে কী করে, এরকম কোশ্চেন পড়ে। ওই জন্য আমরা দুরকম কোশ্চেন দিয়েই আমরা তোমাদেরকে হোম টাস্ক দিয়েছি। তো প্রথমে দিয়েছি কিনা জারণ সংখ্যা নির্ণয় করো, এই যে স্টার চিহ্ন দেওয়া রয়েছে সেই স্টার চিহ্নিত পরমাণুগুলো জারণ সংখ্যা বার করতে হবে। যেমন ধরো প্রথমে দিয়েছি CH3 CH2 CH3 যেখানে কার্বনের বার করতে হবে, Na2H2O3 যেখানে এসের বার করতে হবে, Br3O8 যেখানে কিনা Br এর বার করতে হবে। সেরকমই ধরো এখানে যেমন KCl3Cl এর বার করতে হবে, BaH2PO2 তার হোল 2 এখানে Pr বার করতে হবে ইত্যাদি। তো এগুলো করবে। তো সেই সঙ্গে আমরা কতগুলো আয়ন ইলেকট্রন পদ্ধতির সাহায্যে সমতুবিধান কী করে করতে হয় আসলে তো আমরা শিখালাম, সেখান থেকে কতগুলো কোশ্চেন দিয়েছি, এগুলো করবে, সমতুবিধান করবে। যেমন K2Cr2 প্লাস Ki প্লাস H2SO4 থেকে K2SO4 প্লাস Cr2SO4 হোল 3 প্লাস I2 প্লাস জল। 2 নম্বর MnO2 প্লাস HCl থেকে Mn2 প্লাস Cl2 প্লাস জল, এবং 3 নম্বর যেটা সেটা NaOH প্লাস Cl2 থেকে NaCl প্লাস NaClO3 প্লাস H2O। তো এগুলো সব করবে। যদি কোনো প্রবলেম হয় তাহলে আমাকে কমেন্ট করে জানাও, তাহলে সেগুলো আমরা সমাধান করার চেষ্টা করব। আজকে এই পর্যন্তই।